চীনের ইশারায় ভারতের একটা বড় এরিয়াকে কবজা করার হুমকি দিয়েছে নেপাল। তো অন্যদিকে আরব সাগরে ভারতকে ঠেকাতে পাকিস্তানকে মহাশক্তিশালী স্টিলথ সাবমেরিন পাঠিয়েছে চায়না। আর তার সাথেই কিভাবে আমেরিকাকে টুপি পরিয়ে সোজা রাশিয়া থেকে ভারত পর্যন্ত ট্রেন চালানো হচ্ছে, ও তার সাথেই কিভাবে চীনের ভয়ে এই মুহূর্তে পিওকেতে শুরু হয়ে গেছে নতুন গণহত্যা, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। আর যদি এই টপ 5 সিরিজ পছন্দ হয় তো ভিডিওটিকে লাইক করে শেয়ারও করে দেবেন। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে পাকিস্তানকে নিয়ে, যেখানে হালেই আমি আপনাদের একটা আপডেট দিয়েছিলাম যে কিভাবে পাকিস্তানের সেনা পিওকে বালুচিস্তান সহ পাকিস্তানের ভেতরেও একটা নতুন মিলিটারি অপারেশন শুরু করে দিয়েছে, যার নাম হলো আজামে ইস্তেকাম। এখন লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এই পুরো অপারেশনের পেছন অ্যাকচুয়ালি চীনের হাত রয়েছে। ওয়ারএফের রিপোর্ট অনুযায়ী পাক প্রধানমন্ত্রীর ভিজিটে শি জিনপিংয়ের তরফ থেকে শাহবাজ শরীফকে পুরো আদেশ দিয়েছিল যে ফিরে গিয়েই ওদের প্রথম কাজ হবে পিওকেতে যে বিরোধ হচ্ছে চীন আর পাকিস্তানের বিরুদ্ধে তাকে গোড়া থেকে উপড়ে ফেলা। আর এর আন্ডারেই এখন পাকিস্তানের সেনা অ্যান্টি টেরর অপারেশনের নামে অ্যাকচুয়ালি এই সমস্ত এরিয়াতে গণহত্যা করার পুরো প্ল্যান বানিয়ে ফেলেছে, যেখানে পিওকে আর বালুচিস্তানের সেই সমস্ত সাধারণ মানুষ যারা পাকিস্তানের অবৈধ কবজা বা চীনের দখলদারির বিরুদ্ধে আওয়াজ তুলেছিল তাদের পরিবার সহ গায়েব করে দেওয়া হবে। ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করুন, এত বড় লেভেলে হিউম্যান রাইটসের ভায়োলেশন হচ্ছে, অথচ কোনো হিউম্যান রাইটস গ্রুপ বা আমেরিকা ইউরোপ এখানে মুখ খুলতেই রাজি নয়। এখন দেখা যাক যে পিওকেতে এই ধরনের অপারেশনের বিরুদ্ধে ভারত সরকার কী স্টেপ নেয়। আমাদের নেক্সট আপডেট রয়েছে নেপালকে নিয়ে, যেখানে নেপালের প্রধানমন্ত্রী নতুন করে ওদের সংসদে দাঁড়িয়ে ভারতীয় জমি দখলের ঘোষণা দেয়। রিপোর্ট অনুযায়ী নেপালের প্রধানমন্ত্রীর দাবি মহাকাল নদী সহ কালাপানির পুরো এরিয়া অ্যাকচুয়ালি নেপালের, যাকে ভারত অবৈধভাবে দখল করে রেখেছে এবং ওরা এটা ফেরত নেবে। এর জন্য ওদের কাছে নাকি 1800 সালের ব্রিটিশ ডকুমেন্টও রয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করুন, এই স্টেটমেন্টটা ঠিক এমন সময় সামনে এসেছে যখন নেপাল আর চীনের মধ্যে একটা বাইলেটারাল মিটিং হয়, তার ঠিক পরে, যেখানে চীন আর নেপালের সীমা বিবাদ নিয়ে মিটিং হয়েছিল। অলরেডি চীনের তরফ থেকে নেপালের একাধিক এরিয়ার দখল করে নিয়েছে, যার বিরুদ্ধে নেপালের ভেতরেই ওদের লোকজনই প্রোটেস্ট করেছিল। আর এটাকেই কভার আপ করার জন্য চীনের নির্দেশে নেপালের কমিউনিস্ট পার্টি কয়েক বছর আগেই ভারতের সাথে নতুন করে এই সীমা বিবাদ শুরু করে দেয়। এতে কিন্তু গোটা দেশ ভারতকে নিয়ে ব্যস্ত থাকবে। ওই ফাঁকে চীন নিজের ইচ্ছে মতো নেপালের একের পর এক গ্রামের দখল নিয়ে নেবে। আর বন্ধুরা, এটাকে ঠেকানোর একটাই রাস্তা, সেটা হলো ভারতের পূর্ব সরকারের তৈরি করা এই নেপালিজ কমিউনিস্ট শাসনকে আবার ধ্বংস করে পুনরায় নেপালকে হিন্দু রাষ্ট্র এবং মোনার্কি শাসন চালু করতে হবে, যার জন্য অলরেডি নেপালের ভেতরে কাজ শুরুও হয়ে গেছে। তাই আপাতত কিছু বছর তো ধৈর্য ধরতেই হবে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট রাশিয়াকে নিয়ে, যেখানে প্রথমবার রাশিয়া থেকে ট্রেনে করে কয়লার শিপমেন্ট ভারতে পৌঁছে গেছে, যেটা এক ঐতিহাসিক মুহূর্ত ছিল। কেননা ভারত আর রাশিয়া পশ্চিমাদের বিরুদ্ধে নিজেদের একটা করিডোর তৈরি করেছিল, যার নাম ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর, যার আন্ডারে সোজাসুজি রাশিয়ার মস্কো থেকে ইরান হয়ে ভারত পর্যন্ত ট্রেন, রোড আর পোর্ট রুট তৈরি করা হয়। এর সুবিধা হলো আমেরিকার স্যাংশন পেরিয়ে ডিরেক্টলি ভারত, রাশিয়া, ইরান আর সেন্ট্রাল এশিয়ার সমস্ত দেশগুলো নিজেদের মধ্যে ট্রেড করতে পারে। এর ফলে কিন্তু খরচ আর সময় দুটোই অনেক বেশি কমে গেল। আর তার সাথেই ভারত পাকিস্তানের সাহায্য ছাড়াই সেন্ট্রাল এশিয়ার দেশগুলিতে রাস্তা পেয়ে গেল, যেটা কিন্তু চীনের বিআরআই প্রজেক্টের একটা কাউন্টার ছিল। আর ঠিক এই কারণেই ভারত কিছু মাস আগেই ইরানের থেকে তাদের চাহবার পোর্টের পুরো দায়িত্বও নিয়ে নিয়েছে। ফলে বলতে পারেন যে এটা আমেরিকা আর চায়না দুই দেশের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক ছিল। যাই হোক, এবারে আসছে আমাদের পরবর্তী আপডেট পাকিস্তানকে নিয়ে, যেখানে আমেরিকার মিডিয়া সিএনএর রিপোর্ট অনুযায়ী ভারতকে কাউন্টার করার জন্য চীনের তরফ থেকে পাকিস্তানকে তাদের স্টিলথ সাবমেরিন দিতে শুরু করে দিয়েছে, যার আন্ডারে পাকিস্তান এই সমস্ত সাবমেরিনকে ব্যবহার করে আরব সাগরের পুরো এরিয়াতে ভারতীয় নৌবাহিনীকে কাউন্টার করবে। রিপোর্ট অনুযায়ী এর আন্ডারে চীন পাকিস্তানকে 8টা হ্যাঙ্গর ক্লাসের সাবমেরিন দিচ্ছে $5 বিলিয়ন বিনিময়। চীনের দাবি তাদের এই সাবমেরিন আগেকার পুরনো সাবমেরিনের তুলনায় এতটাই অ্যাডভান্স যে ভারত এর সামনে টিকতে পারবেন। চীনের সাবমেরিনের সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল সেটা হলো এতে প্রচণ্ড নয়েজ তৈরি হয়। এর জন্য জলের নিচে বহু কিলোমিটার দূর থেকে একে ডিটেক্ট করা সম্ভব। তাই নতুন চাইনিজ সাবমেরিনে চীন দাবি করছে এর যে নয়েজের সমস্যা ছিল সেটা নাকি ঠিক হয়ে গেছে এবং এই কারণেই এটা সবচেয়ে বেশি স্টেলথি সাবমেরিন বলা হচ্ছে।
ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে বললে এটা বলবো আমাদের জন্য অ্যাকচুয়ালি সুবিধা দেয়। চাইনিজ সাবমেরিনের সাথে ডিরেক্টলি ভারতের কোনো কনফ্লিক্ট হয়নি, কিন্তু পাকিস্তানের সাথে তো আমাদের বিবাদ চলতেই থাকে। সেক্ষেত্রে ভারতীয় নৌবাহিনী অ্যাকচুয়ালি রিয়েল লাইফ চাইনিজ সাবমেরিন কতটা ক্যাপাবল তা শিখতে পারবে এবং সেই অনুযায়ী নিজেদের কাউন্টার মেজার নিতে পারবে। এখন চাইনিজ স্টেলথ সাবমেরিন কতটা শক্তিশালী সেটা তো পাকিস্তানের সেনা এই সাবমেরিন ডিপ্লয় করলেই বোঝা যাবে। আর শুধু তাই নয়, এই সাবমেরিনে চায়নার তরফ থেকে এআইপি সিস্টেমও দিয়েছে, যাতে এটাকে অক্সিজেনের জন্য বারবার ওপরে উঠে আসতে হবে না। এতে কিন্তু লম্বা সময় পর্যন্ত এই সাবমেরিন জলের নিচে লুকিয়ে থেকে নিজেদের অপারেশন চালাতে পারে। ভারতের কথা বললে ভারতের কাছে তো অলরেডি নিজেদের স্বদেশি এআইপি সিস্টেম রয়েছে। এখন এটাকেই ভারত খুব তাড়াতাড়ি আমাদের যে কালভেরি ক্লাসের সাবমেরিন রয়েছে তাতে যুক্ত করবে। ফলে বলতে পারেন যে এবারে হবে ভারত আর চাইনিজ সাবমেরিনের ডিরেক্ট ফাইট। যাই হোক বন্ধুরা, এবারে আসি আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট কাশ্মীরকে নিয়ে, যেখানে পাকিস্তানের একটা পুরো টিম এই মুহূর্তে কাশ্মীরে পৌঁছে গেছে, যার আন্ডারে ওরা ভারতের দ্বারা তৈরি করা হাইড্রো পাওয়ার প্রজেক্টকে চেক করবে। কেন আমাদের মহান নেহরু চাচার আশীর্বাদে কাশ্মীরের মেজরিটি গুরুত্বপূর্ণ নদী পাকিস্তানের আন্ডারে পড়ে ইন্দুস ওয়াটার ট্রিটির কারণে। ফলে ভারত কাশ্মীরে যে কৃষ্ণগঙ্গা হাইড্রো পাওয়ার প্রজেক্টকে তৈরি করছিল তার বিরুদ্ধে পাকিস্তান এই ট্রিটির আন্ডারে প্রোটেস্ট করেছিল। আর ঠিক এই কারণেই ভারতকে বাধ্যতামূলক পাকিস্তানের অফিসিয়ালদের এখানে এন্ট্রি দিতে হয়েছে, যাতে ওরা এসে এই পুরো প্রজেক্টকে দেখবে যে এটা আদৌ ভারত এই ট্রিটির বিরুদ্ধে গিয়ে বানাচ্ছে কিনা, এবং তার সাথে এটাও চেক করা হবে যে এর ফলে পাকিস্তানের যে জলের ফ্লো সেটা যেন কোনোভাবে বাধা না পায়। এর আগে 2019 সালে আরও একটা টিম ভারতে এসেছিল, যারা অন্য একটা প্রজেক্ট পাকালডুল প্রজেক্টের ইন্সপেকশন করে গেছে। ভারত সরকার তো অলরেডি প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছে এই ট্রিটিকে বদল করার, কিন্তু মুশকিল হলো এখানে নেহেরু চাচার কারণে বিষয়টি এতটাও সহজ হচ্ছে না। এবং যে ধরনের ট্রিটি সাইন করা হয়েছে তাতে ইন্টারন্যাশনাল সংস্থা স্পেশালি ওয়ার্ল্ড ব্যাংক ডিরেক্টলি এই চুক্তিতে সামিল ছিল, যারা স্বাভাবিকভাবে এই সব কিছুতে পাকিস্তানের পক্ষেই রয়েছে। কিন্তু তাও ভারত নিজেদের কোনো প্রজেক্ট না থামিয়েছে আর না থামাতে পারবে, বরং যত পাকিস্তান বিরোধ করছে কাজের গতি আরও বাড়ানো হয়েছে। এবং হালেই তো আপনারা দেখেছেন যে এই ট্রিটির আন্ডারে যে 3টে নদী আমাদের ভাগে পড়েছিল তার জলও এত বছর পাকিস্তান পেত, সেটাও কিন্তু ভারত সরকার পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।